আজকের গল্প অদ্ভুতরে রান্নাঘর। কলমে এমডি আওয়াল। আদিবা আদিবার ছোট ভাই আর তার বাবা মা ঢাকায় এসেছে। আদিবার বাবার নাম মোশারেফ সাহেব, তার মায়ের নাম রাবেয়া বেগম, আর তার ছোট ভাইয়ের নাম মিরাজ। আদিবার বাবা ঢাকায় চাকরি করেন, যার কারণে সবার ঢাকায় চলে আসতে হয়। কয়েকদিন আগে আদিবারা বাসা পাল্টায়। তারা নতুন বাসায় সব মালপত্র নিয়ে আসে। আদিবার বাসাটা খুব ভালো লেগেছে। খোলামেলা রুম, জানলা দিয়ে প্রচুর আলো আসে। আদিবাদের আগের ভাড়াটেরা নাকি কোনো কারণে বাসা থেকে পালিয়ে যায়, তারপর বাসার মালিক আদিবাদের বাসাটা ভাড়া দেয়। এই নিয়ে তারা কেউ ভাবেনি। ঘরটা খুব সাজানো গোছানো। মোশাররফ সাহেব সাধারণত বাসায় থাকে না, রাতের বেলা অফিস থেকে ফিরে আসেন, আবার সকালবেলা অফিসে চলে যায়। বাসায় থাকে শুধু আদিবা, আদিবার ছোট ভাই আর তার মা। তাছাড়া এই বাড়িতে আর কেউ থাকে না। আদিবার মা রাবেয়া একটা জিনিস খেয়াল করেছে, যে তাদের রুমের চারদিকটা খুব সুন্দর ও পরিষ্কার হলেও রান্নাঘরটা কেমন জানি অপরিষ্কার ও দেয়ালে প্রচুর কালো কালো দাগ, সাথে পোড়া পোড়া গন্ধ। আদিবার মা খেয়াল করেছে গ্যাসের চুলাতে কালো মরিচা পড়েছে। আদিবার মা এবার ভাবলেন কোনো এক সময় এখানে আগুন ধরেছিল হয়তো। বাসার মালিক বলেছে নতুন চুলা লাগিয়ে দিয়ে যাবে। আদিবাদের সিলিন্ডারের গ্যাস রয়েছে, এখন সেটাই ব্যবহার করছে। রাত ৯টার সময় আদিবার বাবা অফিস থেকে ফিরে এসেছে। আদিবার মা রান্নাঘরে রান্না করছে। হঠাৎ আদিবার মা খেয়াল করলো রুমের মেঝেতে রক্তে লাল হয়ে আছে। রাবেয়া বেগম ভয় পেয়ে গেল। রাবেয়া বেগম মোশাররফ সাহেবকে ডাকলেন। মোশাররফ সাহেব দৌড়ে রাবেয়ার কাছে এসে বললেন, কি হয়েছে? রাবেয়া বেগম বললেন, ফ্লোরে প্রচুর রক্ত পড়ে আছে। মোশাররফ সাহেব চারিদিকে তাকালেন, কিন্তু কোনো রক্তের চিহ্ন দেখতে পেলেন না। মোশাররফ সাহেব বললেন, কিসের রক্ত? কোথায় তো রক্তের চিহ্ন দেখতে পেলাম না। রাবেয়া বেগম আবার নিচের দিকে তাকালেন, কিন্তু এইবার তিনি ঠিকই দেখলেন ফ্লোরে কোনো রক্ত নেই। মোশাররফ সাহেব বললেন, তুমি মনে হয় ভুল দেখছো। এই কম আলোতে কেউ রান্না করে নাকি? কালকে একটা নতুন বাল্ব নিয়ে আসবো। রাবেয়া বেগম ভাবলেন, প্রথমবার তো সে ঠিকই দেখেছিল, রক্তে তার পা ভিজে গিয়েছিল, আর এখন সব খালি হয়ে আছে। রাবেয়া বেগমের তাও ভয় কাটল না। আর একবার মনে করলেন মাথার গন্ডগোল। রাবেয়া বেগম রান্না করে খাওয়া দাওয়া করলেন, তারপর অনেকক্ষণ ধরে গল্প করলেন। নতুন বাসায় কারোর সাথে পরিচয় হয়নি। এখানে আদিবার কোনো বান্ধবীও নেই। সবাই রাতের বেলা টিভি দেখে রাত 11টা নাগাদ ঘুমোতে গেল। রাতের বেলা প্রায় রাত 2টোর সময় রাবেয়া বেগমের ঘুম ভেঙে যায়। রাবেয়া বেগমের প্রচুর পানি পিপাসা লাগে, মনে হয় গলাটা কাঠ হয়ে আছে। তিনি বিছানা থেকে উঠে রান্নাঘরে গেলেন। রান্নাঘর থেকে এক গ্লাস পানি নিলেন, কিন্তু রাবেয়া বেগম যা দেখলেন সেটা দেখার মতো প্রস্তুতি তার ছিল না। গ্লাসের সব পানি রক্ত হয়ে আছে। রাবেয়া বেগম ভয় পেয়ে তার হাত থেকে গ্লাসটা পড়ে টুকরো টুকরো হয়ে গেল। গ্লাস ভাঙার শব্দে সবার ঘুম ভেঙে গেল। মোশাররফ সাহেব রান্নাঘরে গিয়ে দেখল রাবেয়া পাথর হয়ে দাঁড়িয়ে আছে। কি হয়েছে? রাবেয়া বলল, গ্লাসের পানিতে রক্ত। মোশাররফ সাহেব নিচের দিকে তাকিয়ে দেখল ভাঙা গ্লাস, কোনো রক্তের চিহ্ন নেই। মোশাররফ সাহেব বললেন, কোথায় রক্ত? আমি নিজের চোখে দেখেছি। তুমি কি পাগল হয়ে গেছো নাকি? তুমি বিশ্বাস করো, আমি নিজের চোখে দেখেছি। মোশাররফ সাহেব বললেন, হয়েছে, ভয় পেয়ে গ্লাসটা ভেঙে ফেললে। তোমার কি হয়েছে বলো তো? সন্ধ্যাবেলা রক্ত রক্ত করলে, এখন আবার রক্ত রক্ত করছো। তুমি মনের ভুল দেখেছো। চলো পানি খেয়ে ঘুমাতে যাও। রাবেয়া বেগম পানি খেয়ে বিছানায় চলে গেলেন। সবাই আবার ঘুমিয়ে পড়ল। সকালবেলা মোশাররফ সাহেব আবার অফিসে চলে গেলেন। অফিসে যাওয়ার পর রাবেয়া বেগম ঘর ভালোভাবে দেখে নিল, বিশেষ করে রান্নাঘরটা ভালোভাবে দেখে নিল। রান্নাঘরের চারিদিকটা মনে হয় আগুনে পুড়ে গেছে। রান্নাঘরটা দেখতে কেমন জানি। রাবেয়া বেগমের ভয় ভয় লাগে। আবিদা আর মিরাজ টিভি দেখছে, রাবেয়া বেগম রান্নাঘরে একলা। তিনি খেয়াল করলেন রান্নাঘরটা কেমন জানি গ্যাসের গন্ধ, কিন্তু চুলা চেক করে দেখলেন যে সব ঠিকঠাক আছে। তাহলে গ্যাসের গন্ধ কোথা থেকে আসলো? রাবেয়া বেগম আদিবাকে ডাকলো। আবিদা দৌড়ে আসলো। তার মা বলল, গ্যাসের গন্ধ পাচ্ছিস না? আবিদা বলল, কোথায় না তো। কিন্তু রাবেয়া বেগমের নাকে প্রচুর গন্ধ আসছে। জানলা তো খোলা, এতক্ষণে তো চলে যাওয়ার কথা। রাবেয়া বেগম ভয়ে আগুন জ্বালানোর সাহস পেল না।
রাতের বেলা সবাই যখন ঘুমিয়ে পড়েছে তখন রাবেয়া বেগমের ঘুম ভেঙে যায়। রাবেয়া বেগম খেয়াল করলো রান্নাঘরে কিসের যেন ঝনঝন করে শব্দ হচ্ছে। রাবেয়া বেগম বিছানা থেকে উঠে রান্নাঘরে গেল। রান্নাঘরে যাওয়ার পর দেখলো সব থালা বাসন উল্টোপাল্টা হয়ে আছে। হঠাৎ করে রাবেয়া বেগম কিসের সাথে হোঁচট খেয়ে যেন পড়ে গেল। তিনি দেখলেন সে একটা লাশের ওপর শুয়ে আছে। লাশটার সারা শরীর রক্তে ভেজা, গায়ে কোনো চামড়া নেই। চামড়া ছাড়া একজন মানুষকে যে কেমন ভয়ঙ্কর দেখা যায় তা দেখে রাবেয়া বেগম চিৎকার করে জ্ঞান হারালো। চিৎকার শুনে সবার ঘুম ভেঙে যায়। মোশাররফ সাহেব রান্নাঘরে গিয়ে দেখলো রাবেয়া বেগম মাটিতে অজ্ঞান হয়ে পড়ে আছে। রাবেয়া বেগমকে খাটে নিয়ে আসা হয়। মোশাররফ সাহেব খেয়াল করলো রাবেয়া বেগমের শরীর থেকে খুব খারাপ ধরনের গন্ধ আসছে। রাবেয়া বেগমের মাথায় পানি দিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করা হলো। তারপর রাবেয়ার মুখ থেকে সব কথা শুনল। মোশাররফ সাহেব প্রথমে মনে করেছিল এটা তার মনের ভুল, কিন্তু সারা শরীর থেকে এরকম খারাপ দুর্গন্ধ আসছে কিভাবে? মোশাররফ সাহেব মনে মনে ভাবলেন নিশ্চয়ই কোনো সমস্যা আছে। রাবেয়া বেগম বললেন, তুমি দেখো না, রান্নাঘরটা কেমন অদ্ভুত। মোশাররফ সাহেব চিন্তা করলেন একজন ভালো হুজুর এনে ঘরটা দেখাবেন। যেই চিন্তা সেই কাজ। সকালবেলায় মোশাররফ সাহেব মসজিদের ইমাম সাহেবের কাছে গেলেন। ইমাম সাহেবকে মোশাররফ সাহেব সব কথা খুলে বললেন। ইমাম সাহেব সব কথা শুনে তাকে একটা ঠিকানা দিলেন আর বললেন তার সাথে গিয়ে যোগাযোগ করুন। তিনি খুব আল্লাহওয়ালা মানুষ, তার সাথে যোগাযোগ করলে তিনি নিশ্চয়ই কিছু একটা করবেন। মোশাররফ সাহেব আর দেরি না করে সেই দিনই রওনা হলেন সেই লোকটার বাড়িতে। লোকটির বাড়িতে গিয়ে তিনি সালাম দিলেন, ভেতর থেকে সালামের জবাবও দিলেন। তারপর বললেন দরজা খোলা আছে। মোশাররফ সাহেব লোকটির নাম আগে থেকেই জানতো। লোকটির নাম মাও আব্দুর রহমান। তিনি বললেন, দয়া করে বলুন কিসের জন্য আমার কাছে এসেছেন। মোশাররফ সাহেব সব কথা খুলে বললেন। তারপর লোকটি বলল, আমি আপনাদের বাসায় যাব। মোশাররফ সাহেব বললেন, কখন যাবেন? আপনাদের এলাকায় গিয়ে মা গরিবের নামাজ আদায় করব, দয়া করে আপনাদের বাড়ির ঠিকানাটা দিন। মোশাররফ সাহেব লোকটির কাছে ঠিকানা দিল, তারপর সালাম জানিয়ে চলে আসলো। সন্ধ্যাবেলা বাড়ির সবাই মা গরিবের নামাজ আদায় করলো। সবাই অপেক্ষায় আছে কখন লোকটা আসবেন। একটু পরেই লোকটা আসলেন। সবাই লোকটাকে সালাম দিলেন। সবাই তাকে ঘরে নিয়ে আসলো। রাবেয়া বেগম আবার সব ঘটনা খুলে বললেন। রাবেয়া বেগম তাকে রান্নাঘরে নিয়ে গেলেন। রান্নাঘরে এখনও পোড়া পোড়া গন্ধ আসছিল। লোকটা বলল, এখানে কোনো খারাপ আত্মা আছে কিনা সেটা পরীক্ষা করতে হবে। রাবেয়া বেগম বললেন, আপনার যেটাই করার ইচ্ছা হয় সেটাই করুন। লোকটা একটা কোরআন শরীফ চাইলেন। রাবেয়া বেগম আলমারি থেকে একটা কোরআন শরীফ বের করে দিলেন। লোকটি একটি চাদর চাইল। রাবেয়া বেগম তাও বের করে দিলেন। তারপর বললেন, আপনারা রান্নাঘরে কেউ আসবেন না। তারপর লোকটা সেই চাদরটা ফ্লোরে বিছিয়ে কোরআন তিলাওয়াত করতে লাগলেন। প্রথম 30 মিনিট খুব জোরে জোরে তিলাওয়াত করলেন, কিন্তু তারপরের থেকে তিলাওয়াত করার শব্দ হলো না। রাবেয়া বেগম বললেন, কি হলো, আসছে না কেন লোকটা? তারপর আরও 30 মিনিট পর লোকটা বের হলেন আর বললেন, আপনারা ভেতরে আসুন। রাবেয়া বেগম আর মোশাররফ সাহেব রান্নাঘরে গেলেন। তারপর লোকটা বললেন, এই রান্নাঘরে একটা ভয়ানক মৃত্যু হয়েছিল 1 বছর আগে। এখানকার এক ভাড়াটেরা একটা মহিলা কাজের লোক রেখেছিল। একদিন তাদের বাড়ি থেকে অনেক টাকা চুরি হয়ে যায়। চোরকে কোনোভাবেই ধরতে পারে না। অবশেষে সবাই সেই কাজের মহিলাটিকে সন্দেহ করতে লাগলো, কিন্তু মহিলাটি আসলে টাকা চুরি করেনি, কিন্তু বাড়ির লোকগুলো তাকেই সন্দেহ করতে লাগলো। একসময় সেই রান্নাঘরে জানলা বন্ধ করে রান্নাঘরে গ্যাসের লাইন চালু করে সেই কাজের মহিলাটিকে রান্নাঘর থেকে কয়েল ধরিয়ে আনতে বলল। যখন মহিলাটি রান্নাঘরে গিয়ে আগুন জ্বালালো তখনই সব কিছু শেষ হয়ে গেল। মহিলাটির দেহের কোনো অংশই সেদিন পাওয়া যায়নি। তারপর বাসার সবাই পালিয়ে যায়, যার কারণে মহিলাটির আত্মা এখানেই রয়েছে। যতক্ষণ এই আত্মা তাদের প্রতিশোধ না নেবে ততক্ষণ পর্যন্ত এই আত্মা থেকে যাবে না। মহিলাটির আত্মা এখন আশেপাশেই আছে, আপনাদের কোনো ক্ষতি করবে না। আমি যা যা বলবো তাই তাই করবেন। প্রথমে সব কালো কালো দাগ মুছে ফেলতে হবে। ময়লাগুলো ঘরে রাখতে হবে না, কারণ লাশের আত্মাই কালো দাগের মধ্যেই আছে। আর এখানে একটা আয়াতুল কুরসি লেখা কাগজ ঝুলিয়ে রাখবেন। এতে আপনাদের আর কোনো সমস্যা হবে না। লোকটি চলে যেতে চাইলো, কিন্তু কোনো টাকা পয়সা নিতে চাইলো না। মোশাররফ সাহেব খালি বললেন, রাতের বেলা আপনি এখানেই খেয়ে যাবেন। গল্পের সমাপ্তি এখানেই। আবার দেখা হবে পরবর্তী আরেকটি গল্পের সাথে।